হ্যালো স্টুডেন্টস, এইচকে এডুহাব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা ক্লাস 9-এর ভৌত বিজ্ঞান থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য চ্যাপ্টার নাম্বার 3 পদার্থ গঠন ও ধর্ম পড়ছিলাম। এই চ্যাপ্টার থেকে আমাদের 5টা পার্ট প্রোভাইড করা হয়েছে। 5টা পার্টে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার, সেকেন্ড ইউনিট টেস্টের জন্য ভীষণ ইম্পর্টেন্ট সমস্ত প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করে নিয়েছি। যার আগের ক্লাসগুলো দেখোনি অবশ্যই ক্লাসগুলি দেখে নিও, তার কারণ সেখানে বেশ কিছু জায়গা আছে যেমন পৃষ্ঠটান, সান্দ্রতা সবগুলো কভার করা হয়ে গেছে। আগের ক্লাসগুলো দেখলে পরবর্তী ক্লাসগুলো বুঝতে তোমাদের সুবিধা হবে এবং অনেক ইম্পর্টেন্ট পোর্শন সেগুলো কিন্তু আগের ক্লাসগুলোতে হয়ে গেছে। অবশ্যই সেই ক্লাসগুলো তোমরা দেখে নিও। দেখো, আজকে আমরা তরল প্রবাহের হার সেটা দেখব। এখানে তরল প্রবাহের হার নির্ণয় করা হয় কি করে, সেগুলো সাধারণত জিজ্ঞাসা করা হয় না। তরল প্রবাহের হার থেকে আমরা যেগুলো জানবো সেটা হচ্ছে, দেখো এখানে তরল প্রবাহের হার বলতে কি বোঝো। কোনো নলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে আয়তনের তরল প্রবাহিত হয়, যে কোনো প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল রয়েছে, ধরে এটা একটা নল, তাহলে সেই নলে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি একক সময়ে মানে প্রতি সেকেন্ডে যতটা যে আয়তনের তরল যায়, যতটা আয়তনের বা যে আয়তনের তরল প্রতি সেকেন্ডে ওই নলের প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যায় তাকে ওই তরল প্রবাহের হার বলে। এবার এখানে দেখো, তরল প্রবাহের ক্ষেত্রে এখানে আমি এই যে নলটা দেওয়া হয়েছে, ধর এখানে একটা নলের কথা বলা হচ্ছে, এটা অ্যাটমাইজারের উদাহরণ দিয়েছে। এবার অ্যাটমাইজার যেমন বডি স্প্রে বোতলে কিন্তু এই টেকনোলজিটা কাজ করে, কেমন। এবার এখানে আমি ধরে নিচ্ছি যে একটা নল যার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেটা আলফা, তুমি এ ধরতে পারো, কেমন, অসুবিধা নেই। আমি এখানে আলফা ধরেছি। আলফা প্রস্থচ্ছেদ যুক্ত একটি নলের মধ্য দিয়ে স্থির গতিবেগে মানে ভি বেগে আদর্শ তরল প্রবাহিত হচ্ছে। এবার প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের পরিমাণ কত? তরলের পরিমাণ হবে, দেখো, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে তো ক্ষেত্রফল, দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে ক্ষেত্রফল, সেটা কত? আলফা। প্রস্থচ্ছেদ যুক্ত মানে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের নলের মধ্য দিয়ে তরলটা যাচ্ছে, আদর্শ তরলটা প্রবাহিত হচ্ছে। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা মানে সেই তরলের আয়তন প্রতি কতটা যাচ্ছে, তাই না? তাহলে এখানে আমি দেখে নিচ্ছি, এখানে প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের পরিমাণ, দেখো ক্ষেত্রফল হচ্ছে আলফা এবং এখানে গতিবেগ হচ্ছে ভি, তাহলে আলফা ইন্টু ভি সেটা হচ্ছে প্রবাহিত তরলের পরিমাণ, মানেই হচ্ছে এটা ওই তরল চোঙের আয়তন, ওই যে চোঙটা সেটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটা, এবং ভি মানে গতিবেগে তরল প্রবাহিত হচ্ছে, তাহলে আলফা ইন্টু ভি মানে হচ্ছে ওই তরল চোঙের আয়তন বা প্রতি সেকেন্ডে প্রবাহিত তরলের পরিমাণ। ওকে, এবার তরল প্রবাহের হার আমরা বের করব। সুতরাং তরল প্রবাহের হার মানে কি, দেখো নলের প্রস্থচ্ছেদ ইন্টু প্রবাহের বেগ মানেই তো তাই, আলফা ইন্টু ভি। এবার তরলের ঘনত্ব যদি রো হয়, তুমি চাইলে ডি ধরতে পারো, স্মল ডি লেখা যায় ডেনসিটি, বা রো আমরা ব্যবহার করতে পারি। আমরা আগে স্ট্যান্ডার্ড হিসাবে রো ব্যবহার করতাম, রো সাইনটা ইউজ করতাম, মাঝখানে বহুবার রো ইউজ করা হয়েছে। তবে বর্তমানে টেক্সটবুকগুলোতে হয়তো অসুবিধার কারণে বা বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে বুঝতে অসুবিধা হয় হয়তো, সে কারণেই সে রোগুলোকে চেঞ্জ করে ডি করা হচ্ছে। কিন্তু যখন তোমরা সায়েন্স নিয়ে পড়বে, ক্লাস 11-12 উঠবে, তখন কিন্তু ওই রো সাইন, তারপর ইউনিট লেখার সময় পার একক ব্যবহার করে টু দি পাওয়ার -1 বা -2 যেগুলো থাকবে সেগুলো ব্যবহার করা উচিত। সেগুলো আমি বরাবরই আমাদের ক্লাসগুলোতে বলি, যারা সায়েন্স নিয়ে পড়বে সেভাবেই করবে, তাতে করে তোমাদের উঁচু ক্লাসে গিয়ে সুবিধা হয়। তাহলে তরলের ঘনত্ব যদি আমরা রো ধরি, তাহলে প্রতি সেকেন্ডে তরলের ভর কত হবে? ভর মানে কি, দেখো আমি যদি ছোট্ট করে দেখি, এখানে যে ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন, ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন। তাহলে ভর মানে কত? ভর মানে এম মানে কত? ডি ইন্টু ভি, ঘনত্ব ইন্টু আয়তন, তাই তো, ঘনত্ব ইন্টু আয়তন। বা ঘুরিয়ে আমি লিখতে পারি, ঘুরিয়ে ডি ভি না লিখে ভি ডি লিখতে পারি। তাহলে ভি আয়তন কত? ভি আয়তন হচ্ছে, দেখো, আলফা ভি, এবং ঘনত্ব কত? রো। তাহলে আলফা ভি আয়তন ইন্টু ঘনত্ব মানে হচ্ছে তরলের ভর। তাহলে প্রতি সেকেন্ডে কত পরিমাণ তরল বা কত ভরের তরল প্রবাহিত হয় সেটা আমি এখানে পেয়ে গেলাম। আর তরল প্রবাহের হার হচ্ছে আলফা ইন্টু ভি, মানে নলের প্রস্থচ্ছেদ ইন্টু প্রবাহের বেগ। এরপরে আমাদের আরো একটা ইম্পর্টেন্ট টপিক রয়েছে, সেটা হচ্ছে বার্নৌলি নীতি। আমাদের আজকের ক্লাসের মধ্যে এটা দারুণ ইম্পর্টেন্ট। আমরা ক্লাস 8-এ
ক্লাস 8-এ বা তার নিচু ক্লাসে হয়তো একটু এই সম্পর্কে পড়েছিলাম, ক্লাস 6-এও হয়তো একদম সংক্ষেপে এই বিষয়টা জেনেছিলাম। এখানে আরও ডিটেলসে এবং ম্যাথমেটিক্যাল অনেক কিছু জানতে হবে, বার্নৌলির থিওরেম বা নীতি, বার্নৌলি নীতি বা সূত্র, সেটা আমরা দেখব। এখানে দেখো কোনো প্রবাহীর তরলের মধ্যে কোনো বিন্দুতে 3 ধরনের শক্তি সৃষ্টি হতে পারে। কি কি শক্তি সেগুলো? স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তি। আমি প্রথমে এই জায়গাটা একটু ব্যাখ্যা করছি। দেখো, কোনো নির্দেশ তল থেকে, মানে রেফারেন্স ফ্রেম, সেই ধর আমি এই যে নিচে যে তলটা আছে সেটা নির্দেশ তল ভাবলাম, মানে যার রেসপেক্টে আমি কোনো জিনিস বিচার করব সেটাই হচ্ছে রেফারেন্স ফ্রেম বা রেফারেন্স, এটা সারফেস বলতে পারি আমরা, নির্দেশ তল। সেই নির্দেশ তল থেকে এইচ উচ্চতায় এম ভরের তরলে যে মানে স্থিতিশক্তি, সেই স্থিতিশক্তি কতটা, ধরো এখান থেকে যদি আমি ধরি, তাহলে এই রেফারেন্স ফ্রেম যদি ধরি, এটাও ধরতে পারি এটাও ধরতে পারি, আমি যদি এখান থেকে ধরি, এখান থেকে এতটা, ধরো আমার এখানে হাইট হচ্ছে এইচ, তাহলে এইচ উচ্চতায় এম ভরে তরলে স্থিতিশক্তি, মানে কি স্থিতিশক্তি বের করার যেটা সূত্র সেটা হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। তাহলে এম জি এইচ, ভর অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা বা গভীরতা। তাহলে প্রতি একক ভরের স্থিতিশক্তি কত? প্রতি একক ভরে মানে এম জি এইচ কে এম দিয়ে ভাগ করতে হবে, তাহলে এম এম কেটে যাবে, তাহলে শুধু জি এইচ পড়ে থাকবে, তার মানে স্থিতিশক্তি পেলাম। গতিশক্তি আমার কাছে আগে বলে দিই, এই বইটা হচ্ছে প্রান্তিক পাবলিকেশনের বই, আমার কাছে ছায়া পাবলিকেশনের টেক্সট বুকও রয়েছে, ভট্টাচার্য ব্রাদার্সের টেক্সট বুক আমি ফলো করি। তোমাদের কাছে যে কোনো টেক্সট বুক হোক না কেন, সাঁতরা টেক্সট বুক সেটাও যথেষ্ট ভালো, সেটাও আমার কাছে আছে পুরোনো এডিশনের, যে কোনো টেক্সট বুক তোমরা ফলো করতে পারো। কেমন, টেক্সট বুক অবশ্যই তুমি চাইলে দুটো রাইটারের টেক্সট বুক রাখতে পারো, মিনিমাম একটা রেফারেন্স বই রাখতে পারো। কেমন, রেফারেন্স বই অনেকগুলো দরকার নেই, একটা হলেই হবে, কিন্তু টেক্সট বুক যখনই ক্লাস 9-এ উঠছো বা 10-এ উঠছো, যখন উঠবে তখন চেষ্টা করবে দুটো করে টেক্সট বুক রাখতে। এবং যে টেক্সট বুক রাখবে, বারবার আমি সিলেবাসের ভিডিওতে বলেছি, প্লাস বুক লিস্টের ক্ষেত্রে কোন কোন বই তোমরা ফলো করবে সেখানেও বলা হয়েছে যে টেক্সট বুক যে রাইটারের নেবে, রেফারেন্স বই চেষ্টা করবো অন্য রাইটারের নেওয়ার। তুই যদি মানে একদম ডিটারমাইন করো যে হ্যাঁ রাইমার্টিনের আমি রেফারেন্স বই নেবো, তাহলে টেক্সট বুক তুমি যে কোনো নিতে পারো। কিন্তু তুমি যদি ভাবো সাঁতরার আমি রেফারেন্স বই নেব, তাহলে সাঁতরার রেফারেন্স বই নিলে তুমি আগে ঠিক করে নিয়েছো যে সাঁতরার রেফারেন্স নেবে, তাহলে সাঁতরার টেক্সট বুক নেওয়ার কোনো প্রয়োজন হয় না। তখন তুমি প্রান্তিক নিতে পারো, আরও অনেক বই রয়েছে, ভট্টাচার্য ব্রাদার্স রয়েছে, অনেক বই, সেই টেক্সট বুকগুলো তুমি চাইলে নিতে পারো। ওকে, এবার যেটাই টেক্সট বুক নেবে সেগুলো কিন্তু ফলো করবে, পড়বে। দেখো, গতিশক্তি, এম ভরের তরল ভি গতিবেগে প্রবাহিত হলে ওই তরলের গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার গতিশক্তির সূত্র। এগুলো পড়ে পড়ে তোমাদের অভ্যাস হয়ে যাবে। তাহলে একক ভরের গতিশক্তি কত হবে? এটাকে এম দিয়ে ডিভাইড করো, তাহলে এম এম কেটে যায়, তাহলে হাফ ভি স্কয়ার। চাপ শক্তি, এখানে কোনো তরল তার চাপের জন্য কিন্তু চাপ শক্তি অর্জন করে। কেমন, চাপ শক্তি কিন্তু অর্জন করে। এখানে চাপের ক্ষেত্রে দেখো, একটি আধার মানে একটা পাত্রে কিছু পরিমাণ তরল রাখা আছে, এইচ উচ্চতার পার্শ্বনলে একটি পিস্টন লাগানো আছে। এখানে এই যে পার্শ্বনল, এটা এখানে একটা পিস্টন লাগানো আছে, এই যে পিস্টনটা তোমরা দেখতে পাচ্ছ, পিস্টন লাগানো আছে। এবার তরলের ঘনত্ব রো এবং পার্শ্বনলের যেটা প্রস্থচ্ছেদ, পার্শ্বনলটার এই নলের যেটা প্রস্থচ্ছেদ সেটা হচ্ছে মানে ক্ষেত্রফল, সেটা এ। তাহলে পিস্টনের ক্রিয়াশীল বল কত হবে? ক্ষেত্রফল ইন্টু ঘনত্ব, ক্ষেত্রফল ইন্টু চাপ, তাহলে পি ইন্টু এ। পি হচ্ছে চাপ, এ হচ্ছে ক্ষেত্রফল, পার্শ্বনলের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তাহলে পি হলো এইচ উচ্চতায়, এইচ গভীরতার চাপ। যদি আধারে মানে ওই পাত্রে আরও কিছু পরিমাণ তরল প্রবেশ করানোর জন্য পিস্টনটিকে ধীরে ধীরে ভেতরের দিকে এক্স দূরত্বে সরানো হয়, তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য হবে পি এ ইন্টু কতটা সরণ করা হলো, কতটা দূরত্ব আমি সরালাম, সেটা হচ্ছে এক্স, তাহলে গুণ হবে পি এ ইন্টু এক্স। আধারে প্রবিষ্ট তরলের ভর কত? তরলের ভর হবে এ ইন্টু এক্স ইন্টু রো। এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, কতটা আমি সরিয়েছি অতটুকুই তরল রাখতে পারবো, তাহলে এ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু কতটা সরণ হলো সেইটা ইন্টু ঘনত্ব, কেমন, রো, তাহলেই আমি তরলের ভর পাবো। আয়তন ইন্টু ঘনত্ব এখানে পেয়ে যাচ্ছি হিসাব মতো, মানে আমি তরলের ভরটা পেয়ে যাচ্ছি। তাহলে এখানে কৃতকার্য আধার প্রবিষ্ট তরলের স্থিতিশক্তি হিসেবে জমবে, যেটা আমি কাজ করছি সেটাই স্থিতিশক্তি হিসেবে জমবে এবং সেটাকে আমরা চাপ শক্তি বলবো। প্রতি একক ভরে তরলের চাপ শক্তি কত হবে? পি এ এক্স বাই এ এক্স রো। কেমন, এখানে দেখো আমাদের কেটে যায়, এ কেটে যায়, এক্স এক্স কেটে যায়, তাহলে পি বাই রো, এটা হচ্ছে চাপ শক্তি, বা পি বাই ডি, অনেক বই থাকতে পারে পি বাই ডি। ওকে,
এই জায়গাগুলো দেখলাম। এবার বার্নৌলি নীতি চলে যাব। দেখো বার্নৌলি নীতির ক্ষেত্রে এখানে বলছে যে কোনো আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হলে প্রবাহ নালীর যে কোনো ছেদের তরলের প্রতি একক আয়তনে চাপ শক্তি, স্থিতিশক্তি এবং গতিশক্তি, তিন ধরনের যে শক্তি বললাম, সেই তিনটে শক্তির যে কোনো ছেদে প্রতি একক আয়তনে এই তিনটে শক্তির যোগফল সবসময় কি হবে? কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হবে। ওকে, এবার এখানে আমি দিয়েছি, দেখো বার্নৌলি নীতিটি বিবৃত করে এবং গাণিতিক রূপ লেখো। লিখবে যে অসংনম্য, অসান্দ্র হবে, সান্দ্র প্রকৃতির নয়, অসান্দ্র আদর্শ তরলের ধারারেখ প্রবাহ হতে হবে, এগুলো ফার্স্ট কন্ডিশন। তাহলে অসংনম্য, অসান্দ্র এবং আদর্শ তরলের ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ নালীর যে কোনো ছেদে তরলের প্রতি একক আয়তনে তিন প্রকার শক্তি, স্থিতিশক্তি, গতিশক্তি এবং চাপ শক্তির সমষ্টি, মানে তাদের যোগফল সবসময় ধ্রুবক হবে। গাণিতিক রূপ যদি আমি লিখি, এখানে আমি একটু অন্যভাবে লিখেছি, এখানে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি দেখো, এবং এই জিনিসটা লিখবে, খুব সুবিধা হবে এবং ফুল মার্কস পাবে। ধরি কোনো আদর্শ তরলের এবি প্রবাহ নালীর বরাবর ধারারেখ প্রবাহে প্রবাহমান কোনো নির্দেশ তল থেকে এ মুখের কেন্দ্রবিন্দু, এ মুখে যেটা কেন্দ্রবিন্দু, দেখো এখানে ছবি দেওয়া আছে, এটা এ মুখ, এটা হচ্ছে বি মুখ। কেমন? এক মিনিট, এখানে দেখো, আশা করি দেখতে পাচ্ছ এখানে দুটো মুখ দেওয়া হয়েছে। প্রথম দিকের এটা খেয়াল করো, এটা হচ্ছে এ মুখ, এই মুখটা, এবং এই নলের এই দিকটা হচ্ছে বি মুখ, এবং এখানে উচ্চতা হচ্ছে H1, এখানে উচ্চতা হচ্ছে H2। ওকে, পেন্সিলের ছবিটা আমি ড্র করেছি, হয়তো দেখতে অসুবিধা হতে পারে, তার জন্য আমি মুখে বলে দিচ্ছি, তাহলে শুনে শুনেও তোমরা যারা নোট ডাউন করছো তাদের সুবিধা হবে। এবার এ মুখে ছেদে বেগ হচ্ছে V1 আর এখানে বেগটা হয়ে যাচ্ছে V2, আর এখানে প্রথমে চাপ হচ্ছে P1, এখানে চাপ হয়ে যাচ্ছে P2। এবার এম ভরের এ মুখে ছেদ দিয়ে এম ভরের একটা তরল প্রবেশ করলে তাহলে বি মুখে ছেদ দিয়ে এম ভরের তরল নির্গত হয়ে যাবে। যে তরলটা আমি এখানে ভরছি সেই তরলটাই এইদিকে বেরোবে, তাহলে এম ভরের তরল ভরলে এই এম ভরের তরলই এইদিকে বেরোবে। এ মুখের কেন্দ্রে, এ যে মুখটা আছে তার মাঝখানে কেন্দ্র, সেই কেন্দ্রে তরলের গতিশক্তি কত হবে? গতিশক্তি বের করার সূত্র আমি একটু আগে দেখলাম, সেটা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এবার যেহেতু এখানে প্রথম দিকে বেগটা হচ্ছে V1, তাহলে হাফ এম ভি স্কোয়ার বদলে V1 এর স্কোয়ার লিখবো। স্থিতিশক্তি mgh, এইচ এর বদলে H1 লিখবো, যেহেতু প্রথম দিকে উচ্চতা H1। চাপ শক্তি দেখলাম আমরা, চাপ শক্তি খেয়াল করো, চাপ শক্তি এখানে ছিল P/ρ, তাই তো? এখানে চাপ শক্তি আমি লিখেছি, দেখো P1 চাপ, আর এখানে দেওয়া আছে দেখো রো, কেমন, এবং এম গুণ আছে, মানে মোট এম ভরের যেহেতু তরল তার জন্য এমটা আমি এখানে গুণ করেছি। তাহলে P/ρ হিসাব মতো ছিল ইন্টু এম, কেন? কারণ এম ভরের তরল, তার জন্য। ওকে, তাহলে পি হচ্ছে চাপ, P1 মানে প্রথম দিকে চাপ, এটা রো হচ্ছে তরলটার ঘনত্ব, সেটা পাল্টাবে না, প্রথম দিকে লাস্টের দিকে একই থাকবে, আর এম হচ্ছে তরলের ভর। এবার এ মুখে মোট শক্তি কত? তিন প্রকার শক্তি, এটা কি পড়লাম আমরা? গতিশক্তি, এটা স্থিতিশক্তি, এটা চাপ শক্তি। বি মুখে একই রকম ভাবে কি হবে? এখানে হাফ এম ভি স্কোয়ারের বদলে V2 স্কোয়ার হয়ে যাবে, mg H1 এর বদলে H2 হবে, P1 এর জায়গায় P2 বসবে, আর m/p। শক্তি সংরক্ষণ সূত্র অনুযায়ী কি হয়? শক্তি সবসময় ধ্রুবক থাকবে, তাহলে এ মুখে যা ছিল বি মুখে একই থাকবে। এবার এম দিয়ে সবগুলোকে ভাগ করে দাও, এম গুলোকে কেটে দাও, ভাগ করলে কি হবে? এম দিয়ে ভাগ করলে হাফ V1 স্কোয়ার GH1 P1/ρ, আর এখানে হবে হাফ V2 স্কোয়ার GH2 আর P2/ρ হয়ে যাবে। তার মানে আমি যদি আবার আর একটা অন্য মুখে করতাম, বা ওখানে আর একটা যদি মাঝখানে, এখানে P1 ধরেছিলাম, তো এখানে এ মুখ ধরেছিলাম, এখানে বি ধরেছিলাম, আমি যদি এখানে এ, এই জায়গাটাতে বি করতাম, এখানে সি করতাম, এখানে ডি করতাম, এখানে ই করতাম, তাহলে পাঁচটা মুখ হয়ে যেত, মানে পাঁচটা মুখ নয়, পাঁচটা জায়গা হয়ে যেত। নিয়ে এইখানে যেমন V1 H1 P1 এসছে, এখানে V2 H2 P2, একই জিনিস দিয়ে V3 H3 P3 V4 H4 P4 এরমভাবে হবে, মানে, এবং এদের সমষ্টি সবসময় একই থাকছে। দেখো প্রথম কন্ডিশন, এটা সেকেন্ড কন্ডিশন, থার্ড, ফোর্থ, ফিফথ, একই কন্ডিশন, মানে সবগুলোর ক্ষেত্রে এই তিন প্রকার শক্তির সমষ্টি কিন্তু ধ্রুবক হবে। তাহলে আমরা জেনারেল ফর্মুলা লিখতে পারি যে হাফ V1 1 2 3 এসব কোনো কিছু না লিখে শুধু হাফ ভি স্কোয়ার প্লাস GH, তারপরে P/ρ, এটা সমান কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এটাই হচ্ছে, দেখো মানে আমি এখানে কি হচ্ছে হাফ, এবার পি দিয়ে যদি গুণ করি, আচ্ছা পি নয়, রো দিয়ে গুণ করবো আমি, যেহেতু নিচে হরে আছে রোটাকে কাটাবো আমরা, তাহলে রো দিয়ে গুণ করলে হাফ রো ভি স্কোয়ার, এখানে রো GH হয়ে গেল, এখানে রো দিয়ে গুণ করলে রো আর রো কেটে যায়, তাহলে শুধু পি পড়ে থাকে। তাহলে
এটা আমরা পাচ্ছি হাফ রো ভি স্কোয়ার প্লাস রো জি এইচ প্লাস পি, এটা কিন্তু পি, এটা সমান ধ্রুবক। এটা হচ্ছে বার্নৌলির ও উপাদ্যের গাণিতিক রূপ। ওকে, এটাকে এরকমভাবে লেখা যায় ভি স্কোয়ার বাই টু জি। কেমন? ভি স্কোয়ার বাই টু জি মানে এই জায়গাটা থেকে খেয়াল করো, ভালো করে খেয়াল করবে, এই লাইনটা থেকে করছি আমি, এখান থেকে কি করছি, জি দিয়ে ভাগ করছি, তাহলে ভি স্কোয়ার বাই টু জি, আর জি এইচকে জি দিয়ে ভাগ করলে শুধু এইচ, আর একটা পি আছে, নিচে রো আছে, জি দিয়ে ভাগ করবো তাহলে পি বাই রো জি, মানে সব জি দিয়ে ভাগ করলাম, তাহলে ধ্রুবক, মানে এইচ আমরা লিখতে পারি, এইচ মানে হচ্ছে মোট শীর্ষ। কেমন? এবার প্রথমটাকে বেগ শীর্ষ বলে, এটাকে উচ্চতা শীর্ষ বলে, এটাকে বলা হয় চাপ শীর্ষ। কেমন? তিন প্রকার মানে শক্তির সমষ্টি কিন্তু সবসময় ধ্রুবক হয়। বার্নৌলি নীতি থেকে কিছু সমস্যামূলক প্রশ্ন দেয়, খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এবং খুব প্রশ্ন উত্তরগুলো লিখলে ফুল মার্কস পাওয়া যায়, এবং খুব সহজ সহজ প্রশ্ন। কেমন? কনসেপ্ট ওরিয়েন্টেড বিষয়টা তোমরা আগেও পড়ে এসছো জিনিসটা, এই ধরনের প্রশ্ন তোমরা নিচু ক্লাসেও দেখে এসছো। এবার আরেকটু ভালো করে তোমাদের লিখতে হবে। বলছে প্রচণ্ড ঝড়ে ঘরের ছাউনি বা টিনের চাল উড়ে যায় কেন? তীব্র ঝড় হলে টিনের চালের উপর দিয়ে বায়ু প্রবাহের বেগ বেশি হয়। ধরো এটা টিন, তাহলে এই টিনে যখন ঝড় হবে তখন ভেতর দিকটাতে ঘর রয়েছে, ভেতরে এটা ঘর, তাহলে টিনের ছাউনি, এই টিনের ছাউনির উপর দিকে ঝড় বয়ে যাচ্ছে, হু হু করে ঝড় বয়ে যাচ্ছে, মানে উপরে বাতাসের বেগটা বেশি। বার্নৌলির নীতি বলে যেখানে বাতাসের বেগ বেশি সেখানে কিন্তু গতিশক্তিটা কি হয়? কম হয়, এই চাপটা কম হয়। সরি, বাতাসের গতিবেগ বেশি মানে গতিশক্তি বেশি, তার মানে চাপটা কম। ওকে, তাহলে বাইরে প্রচণ্ড বেগে বাতাসটা বইছে, বাতাসের বেগ বেশি মানে হাফ এম ভি স্কোয়ার, গতিশক্তিটাও বেশি কিন্তু চাপটা কম। কিন্তু ভেতরে বাতাস, ঘরের ভেতরে বাতাসটা কম বইছে, বাতাসের গতিবেগ কম, তাহলে ভেতরে বাতাসের গতিবেগ কম মানে গতিশক্তি কম, তাহলে চাপটা কি হবে? বেশি হবে। তাহলে বাইরে চাপ বেশি, বাইরে গতিশক্তি বেশি হয়, চাপটা কম, ভেতরে চাপটা কিন্তু বেশি, তাহলে বাইরে চাপ কম ভেতরে চাপ বেশি, তাহলে ঊর্ধ্বমুখী লব্ধি বল কাজ করে, নিয়ে টিনের চাল উড়ে যায়। ওকে, তাহলে এরকম ধরনের প্রশ্ন কিন্তু আমাদের আসে। নেক্সট কোশ্চেন, এখানে দেখো বিমানের উড্ডয়ন বার্নৌলির নীতির সাহায্যে ব্যাখ্যা করো। এখানে দেখো কোশ্চেনটাতে ভালো করে খেয়াল করো, বলছে বিমানে যেটা উড্ডয়ন বা বিমান যখন উড়ছে তখন বার্নৌলির নীতি কিভাবে কাজ করে সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে। বিমানের ডানা গঠন যেটা, সেটা অনেকটা পাখির গঠনের মতো তোমরা লক্ষ্য করেছো। এমনিতে যে বিমানে উঠে বা এয়ারপোর্টে গিয়ে দেখতে হয় তা কিন্তু মানে নেই, এমনি তোমরা জানো যে, বা তোমরা ছবিতে দেখেছো বা ভিডিওতে দেখেছো যে ডানার গঠনটা পাখির গঠনের মতোই কিন্তু হয়, এবং পিছনের দিক থেকে সামনের দিকে বেশি কিন্তু মোটা হয়, পিছন দিকটা পাতলা হয়, সামনের দিকটা একটু বেশি মোটা হয়। আর উপরের পৃষ্ঠের বক্রতা নিচের পৃষ্ঠের চেয়ে বেশি হয়, উপরের পৃষ্ঠে মানে বেশি বাঁকা থাকে নিচের দিকটা তুলনায়, বক্রতা মানে কতটা বাঁকা রয়েছে। ওকে, এই বিশেষ গঠনের জন্য বায়ু প্রবাহের বেগ কী হয়? উপর দিকে বেশি হয়, তাহলে বাতাস ডানার উপর দিকে বেশি গতিবেগে যায়, বেশি গতিবেগ মানে গতিশক্তি বেশি, গতিবেগ যেখানে বেশি সেখানে চাপ কম, তাহলে ওপর দিকে ডানার ওপরে, এটা যদি বিমানের ডানা হয় তাহলে ডানার ওপরে বাতাসের গতিবেগ খুব বেশি হওয়ার জন্য সেখানে চাপটা কম, নিচে বাতাসের কি হবে? বাতাসের গতিবেগটা কম, তাহলে গতিবেগ কম মানে নিচে বাতাসের চাপটা বেশি। কেমন? তাহলে নিচে বাতাসের চাপ বেশি, তাহলে চাপের পার্থক্যের জন্য তাহলে ঊর্ধ্বমুখী একটা বল ডানার উপরে কাজ করবে, নিয়ে বিমানটা কিন্তু উপরে উঠবে বা ভেসে থাকবে। নেক্সট কোশ্চেন, দারুণ ইম্পর্টেন্ট কোশ্চেন। বার্নৌলি নীতি অনুযায়ী প্রবাহীর বেগ যেখানে বেশি সেখানে চাপ কম, এবং যেখানে বেগ কম সেখানে চাপ বেশি হয়। দ্রুতগামী যদি আমরা ট্রেন দেখি, দ্রুতগামী ট্রেনের যদি যে লাইনে যাচ্ছে সেই লাইন লাগোয়া যদি কোনো প্ল্যাটফর্ম হয়, সেই প্ল্যাটফর্মে যদি কেউ কাছাকাছি দাঁড়িয়ে থাকে তাহলে মনে হয় যে ট্রেনটা যেন তাকে টেনে ধরছে, এরকম কিন্তু হয়। তার জন্য কখনোই দ্রুতগামী ট্রেন যখন যাবে বা থ্রু ট্রেন যখন যাবে কখনোই কিন্তু প্ল্যাটফর্মের ধারে দাঁড়াবে না, একটু মানে সুরক্ষা দূরত্ব যতটা মানে সেই দূরত্বটা তোমরা কিন্তু মেনটেন করবে, একটু বেশি দূরত্বে কিন্তু তোমরা দাঁড়িয়ে থাকবে। তার কারণ হয় কি, এখানে দ্রুতগামী ট্রেন যখন যায়, ধরো এটা হচ্ছে ট্রেনের লাইন, এটা এই জায়গাটা ট্রেনের লাইন, যখন সাঁ করে ট্রেনটা বেরিয়ে যাচ্ছে তখন এই ট্রেনটা যাওয়ার সময় এখানে অনেকগুলো বাতাসের লেয়ার তৈরি হয়। আমি অত ডিটেলসে যাচ্ছি না, ক্লাস 11-এ উঠলে সেখানে আরও ডিটেলসে তোমরা যাবে। এখানে বাতাসের বেগ মানে তার পরবর্তী লেয়ারে বাতাসের বেগ বেশি, তারপরের লেয়ার আরও বেগ কম, তার পরের লেয়ার আরও বেগ কম, তারপর লেয়ার আরও বেগ কম, ও আরও মানে সান্দ্রতার জন্য কিন্তু হয়।
সান্দ্রতাতে কি হয়, মানে পাশাপাশি থাকা দুটো বাতাসের লেয়ার একে অপরের বেগটা কমানোর চেষ্টা করে। যাই হোক, সিম্পলি বোঝার চেষ্টা করো যে ট্রেন যখন যায় তখন তার লাগোয়া বাতাসগুলো তার সঙ্গে সঙ্গে যায়, তাহলে এখানে বাতাসের বেগটা বেশি, দূরে বাতাসের বেগটা কমতে কমতে থাকে। কেমন, এবার ট্রেনটা সাঁ করে যাচ্ছে এই মানে প্ল্যাটফর্ম লাগোয়া, তাহলে এখানকার বাতাসটা প্রচণ্ড বেগে গতিশীল। এবার তুমি এখানে দাঁড়িয়ে আছো, এই জায়গাটা তুমি দাঁড়িয়ে আছো, তাহলে যখন বাতাস এখানে প্রচণ্ড বেগে যাচ্ছে, কেন দেখছো প্রচণ্ড বেগে ট্রেনটা যাচ্ছে, ট্রেন বাতাসটাকেও বয়ে নিয়ে চলে যাচ্ছে। তাহলে এই মাঝখানে তুমি এখানে দাঁড়িয়ে আছো আর এখানে ট্রেন, এই সামান্য সংকীর্ণ জায়গাটাতে বাতাসের বেগ খুব বেশি, বাতাসের বেগ বেশি মানে গতিশক্তি বেশি মানে চাপ কম। তাহলে এই ভেতরে এই জায়গায় তোমার আর ট্রেনের মাঝখানে চাপ কম, কিন্তু বাইরে যত দূরে এই দিকে যে বাতাসগুলো আছে তোমার পিছন দিকে, সেখানে বাতাসের গতিবেগটা কি কম, বাতাসের গতিবেগ কম মানে চাপ বেশি। তাহলে এই চাপ কী করে বাতাস কী করবে, বেশি চাপযুক্ত বাতাস তোমাকে ট্রেনের দিকে ঠেলে দিতে পারে এবং সেখানে দুর্ঘটনা ঘটতে পারে। এ কারণেই কিন্তু দ্রুতগামী ট্রেনের কাছাকাছি দাঁড়িয়ে থাকা উচিত নয় এবং সেটা কিন্তু অনেকটাই বিপজ্জনক হয়। ওকে, আজকে অনেকটাই ক্লাসটা বড় হয়ে গেছে, বেশি বড় ক্লাস আমি দিতে চাই, কিন্তু তোমরা অনেকেই বিভিন্ন ক্লাসে অন্যান্য মানে ক্লাসের ভিডিওতে হয়তো ক্লাস 7-8-এর ভিডিও দিচ্ছে, সেখানেও তোমরা বলছো স্যার ক্লাস 9-এর ভিডিওগুলো খুব বেশি বড় করবেন না, অসুবিধা হচ্ছে। পেড গ্রুপে আছে যারা, তাদের কথা ভেবে আমি চাইলে বড় লেন্দি ক্লাসও দিতে পারি, কিন্তু অনেকে আছো যারা হয়তো পেড গ্রুপে নেই, ইউটিউব থেকে ক্লাসগুলো ফলো করছো, নোটগুলো তোমরা নিজেরা নোট ডাউন করছো, নিজেদের খাতাতে লিখছো, তাদের কথা ভেবে তোমরা যেহেতু বারবার বলেছো স্যার বেশি বড় লেন্দি ক্লাস দেবেন না, তাহলে সেক্ষেত্রে আমি ক্লাসের নাম্বারটা বাড়িয়ে দিচ্ছি, বেশি করে ক্লাস দেব, চেষ্টা করবো বেশি করে ক্লাস দেওয়ার। আমি আজকে এতটা পর্যন্ত ক্লাস দিলাম, আবার নেক্সট ক্লাস খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি আমরা এই চ্যাপ্টারটা কিন্তু কমপ্লিট করে নেব। তার কারণ আমাদের কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা রয়েছে, দ্রবণ চ্যাপ্টারটা আছে, অ্যাসিড ক্ষার চ্যাপ্টারটা আছে, চেষ্টা করব অ্যাসিড ক্ষার চ্যাপ্টার বা বেশ কয়েকটা চ্যাপ্টার, দ্রবণটা যদি সম্ভব হয় বা অ্যাসিড ক্ষার লবণ যদি চ্যাপ্টারটা সম্ভব হয় বোর্ডে আমি এক্সপ্লেন করব, এই জায়গাগুলো বোঝানোর বিষয় রয়েছে এবং রিয়াকশান রয়েছে প্রচুর, সেগুলো বোর্ডের মধ্যে করলে আশা করি তোমাদের ভালো হবে। যদি সম্ভব হয় আমি চেষ্টা করব বোর্ডের মধ্যে ক্লাসগুলো দেওয়ার। ওকে, আজকের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম, তোমরা সবাই খুব ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।